দেশটাকে এরা লুট করতেছে, সমস্ত প্রতিষ্ঠান লুট করতেছে, ফকিরের বাচ্চারা কোটি কোটি টাকার মালিক হচ্ছে। এইসব ফকিরের বাচ্চারা যারা গুলশান থেকে গিয়ে 1 কোটি টাকা চাঁদা চায়, যার বাপ বাড়িতে রিক্সা চালায়, কল্পনার বাইরের ব্যাপার। এই দেশটা কেন আছে? যার বাপ রিক্সা চালায় সে হরিয়ানের সমন্বয়ক, 1 কোটি টাকা চাঁদা তুলে বাড়িতে গিয়ে 1.5 কোটি টাকা পাওয়া যায়। এইসব ডাকাত, এই ডাকাতদেরকে জামাত ইসলাম চক্রান্তমূলক ভাবে নেতা বানায় 5ই আগস্ট ঘটাইছে। আমাকে আজকে এই কথা বলতে বাধ্য করা হচ্ছে। এরা কেউ ভালো না। ওই যে ইউনূস সাহেব যাকে মাস্টার মাইন্ড বলছিল, আজকে দেখলাম অস্ট্রেলিয়াতে তার টাকার পাহাড়, তার ভাইয়ের কাছে টাকা চলে গেছে। এই যে সজীব ভুইয়া, এরা মানুষের বাচ্চা কিনা? এদেরকে মানুষ গরুর রাখাল রাখবে কিনা? মুরাদনগরে গরুর রাখাল। এরা কেরানির প্রাইমারি স্কুলের মাস্টারি পরীক্ষা দিলে পাস করতে পারবে কিনা? এরা বাংলাদেশে নেতৃত্ব মন্ত্রিত্ব পায়ে বসে আছে। আমাদের আত্মহত্যা করা উচিত। দর্শক সালাম এবং শুভেচ্ছা রইল। আপনাদের সাথে আমি আতিকুর রহমান পূর্ণিয়া আবারও আপনাদের সামনে সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা, এবং আমরা প্রতিনিয়ত জানার চেষ্টা করি এই সমাজে এখন যারা অভিভাবক আছেন, দিকপাল আছেন, রাজনৈতিক বিশেষজ্ঞ আছেন, রাজনীতিবিদ সবারই মতামত তুলে ধরতে যে দেশের একটা ক্রান্তি লগ্ন চলছে বলা যায়। কেউ কেউ টার্নিং পয়েন্ট বলেন, কিন্তু আসলে জটিলতা অনেক বেশি। সেই সময় আজকে আমাদের সঙ্গে আছেন বীর মুক্তিযোদ্ধা, যেটি তার প্রথম পরিচয় বলা যায়, এবং এই ক্রান্তিকালে দেশের তরুণ সমাজের সাহসের একজন উৎস মুখ যদি বলি, যে এই সময়টায় তিনি সাহস জুগিয়েছেন স্পষ্ট ভাষা দিয়ে। বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা প্রবীণ রাজনীতিবিদ অ্যাডভোকেট ফজলুর রহমান। ফজলুর রহমান, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের পূর্ণিয়ার খোঁজ এবং পূর্ণিয়ার ভিউ ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। আমরা শুরু করতে চাই প্রথমেই, আপনি একজন বীর মুক্তিযোদ্ধা। আপনি জানেন গতকাল বাংলাদেশের আইন উপদেষ্টা অ্যাডভোকেট আসিফ নজরুল তিনি একটা বক্তব্য দিয়েছিলেন। তিনি বলেছিলেন যে শেখ হাসিনা যে পরিমাণ টর্চার নির্যাতন করেছে 1971 সালে পাকিস্তান হানাদার বাহিনীকেও সেটা হার মানিয়ে গেছে। মানে পাকিস্তান হানাদার বাহিনী কারোর পক্ষে বোঝাতে চেয়েছেন তিনি হয়তো যে অত বেশি কিছু করেনি, মানুষ সেভাবেই ধরে নিয়েছে। যদিও পরে তিনি তার এই বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন, কিন্তু কথাটা তিনি বলেছেন। আমি একজন মুক্তিযোদ্ধা হিসেবে আপনার কাছে, এই যে আইন উপদেষ্টা, তিনি তো অনেক অনেক বিজ্ঞ মানুষ, চারদিকে খোঁজ রাখেন এবং সরকারের অন্যতম প্রভাবশালী একজন মানুষ। তার এই বক্তব্যটি সম্পর্কে আমি আপনার চোখে পড়েছে নিশ্চয়ই, এবং আমি আপনার একটু প্রতিক্রিয়া জানতে চাচ্ছি। একজন মুক্তিযোদ্ধা হিসেবে আপনার প্রতিক্রিয়া কি? অ্যাডভোকেট ফজলুর রহমান। আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং আজকের যে অবস্থায় আমি কথা বলছি, সে অবস্থাতে বাংলাদেশের মানুষ আগামী কয়েকদিন ভীষণ উদ্বিগ্ন থাকবে। সেই উদ্বিগ্ন জনতাকে আমার সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। বিচিত্র এদেশ সেলুকাস, তার চেয়ে বিচিত্র এদেশের মানুষ। আমার কাছে কেন জানি মনে হয়েছে কুমিল্লা যে কেন বারবার ঘুরে ঘুরে বিশ্বাসঘাতকদের মানে এক একটা নাম সামনে নিয়ে আসে, এটা আমি আর বিশ্বাস করতে কষ্ট। কারণ কুমিল্লা এক সময় ত্রিপুরার অংশ ছিল, বা ত্রিপুরা রাজ্যের রোশনাবাদ নামে পরিচিত ছিল। কুমিল্লা অত্যন্ত উজ্জ্বল এবং আলোকিত স্থান। সেই স্থানে মাঝে মধ্যে দু একটা কুলাঙ্গার জন্মগ্রহণ করে, যে কুলাঙ্গার এর মধ্যে প্রধান হইল 1975 সনের 15ই আগস্টের খন্দকার মুস্তাক, এবং সেই কুমিল্লা আরেকটি ছেলে সজীব ভুইয়া, আরো কয়েকটি ছেলে, এরা এখন বাংলাদেশটাকে যে জায়গায় নিয়ে যাচ্ছে, আমার কাছে মনে হচ্ছে
কুমিল্লা জেলা মাঝে মধ্যে কিছু কুলাঙ্গারের জন্ম দেয়। সেই কুলাঙ্গারদের মধ্যে খন্দকার মুস্তাক হলো তাদের পথ প্রদর্শক। আমি মনে করি এই আলোকিত কুমিল্লায় এদের মতো চরিত্রের লোক, নিচ প্রকৃতির লোক জন্ম দেওয়া ঠিক হয় নাই। আসিফ নজরুল যে কথাটি কালকে বলেছেন, আমি অধ্যাপক আসিফ নজরুলকে খুব ভালো জানতাম। আমি জীবনে একদিন তার সঙ্গে ঘনিষ্ঠভাবে কথা বলেছি, একদিন। আবার তাকে সহযোগিতা করেছি আমি অনেক দিন। সে নাও জানতে পারে তখন আমি আইনজীবী। 1992-93 সন, তখন সে গোলাম আজমের গণ আদালতের বিচারকে নিয়ে রাষ্ট্রদ্রোহ মামলায় পড়ে। তার নাম ছিল তখন নজরুল ইসলাম। সেই নজরুল ইসলাম লোকটিকে আমি দেখলাম প্রথম। তখন মনে হয়েছিল সাংঘাতিক ধরনের মুক্তিযুদ্ধের বঙ্গবন্ধুর পক্ষের লোক। সর্বক্ষণ গাজীউল হক সাহেবের বাসায় বসে থাকতো ভাষা সৈনিক গাজীউল হক, কারণ গাজীউল হক ছিল ওই আন্দোলনের অন্যতম প্রধান নেতা, আমাদের সেই মহান শহীদ মাতা জাহানারা ইমামের সঙ্গে। এবং আইনগত দিকটা গাজীউল হকের নেতৃত্বে ডক্টর কামাল হোসেনরা সহ আমরা জুনিয়র সবাই মিলে দেখতাম। সেই থেকে তাকে চিনতাম, বোধহয় লোকটা খুব ভালো ভালো রেজাল্ট করছে। মুক্তিযুদ্ধ নিয়ে তিনি যে কথাটা বললেন আমার খুব কষ্ট লাগছে। ও তো শিশু ছিল মুক্তিযুদ্ধের সময়, কারণ 1965 সনে জন্মগ্রহণ করেছে। আমি বলেছি যে আমি যেদিন আইএ পাস করেছি সেই দিন ও জন্মগ্রহণ করেছে 65 সনে। 71 সনে তো তার বয়স 6 বছর। চোখে তো সে দেখে নাই মুক্তিযুদ্ধ। সে 2024 সে অন্তরালে থেকে শিক্ষক হিসাবে নেতৃত্ব দিয়েছে। এখন যে মন্তব্যটি মুক্তিযুদ্ধ সম্পর্কে সে করেছে, আমি সে বলতেছি তাকে এই কারণে যে আমি যদি আইএ পাস করে বিয়ে করতাম তার মতো বাচ্চা হইতো আমার। যা হোক, অনেকে আইএ পাস করে বিয়ে করে, আমি করি নাই। আমি খুব খারাপ লেগেছে কালকে পড়ে মনে করলাম যে তার দ্বারা এই ধরনের কথা বলা অসম্ভব নয়। তার দ্বারা এ ধরনের কথা বলা অসম্ভব নয়। সে, আমি তার ব্যক্তিগত জীবনের মধ্যে যেতে চাই না, তবে তার পারিবারিক জীবনে আমি জানি এটা একটা মুক্তিযুদ্ধ বিরোধী পরিবারের লোক। সে এমন কোন পরিবার না, কিন্তু তার পরিবার থেকে কোন লোক মুক্তিযুদ্ধে যায় নাই। এবং সে বহু পরে একটা মুক্তিযোদ্ধা পরিবারের সঙ্গে বৈবাহিক সূত্রে আত্মীয়তা করেছে। তার শ্বশুরের নাম আমার খুব প্রিয় সাহিত্যিক, আমার বন্ধু, তিনি আমার চেয়ে 1.5 মাসের ছোট, হুমায়ুন আহমদ।
যে কোনো ভাবে বিয়ে করতে, আমি যদি তাকে জিজ্ঞাসা করি তাইলে সে যে কথা বললো, হুমায়ুন আহমদের যে বাবা যে মৃত্যুবরণ করেছে পিরিজপুরের এসডিপিও হিসাবে, তাকে কিভাবে দেখে। আর এই ধরনের কথা যারা বলে জীবনে কোনোদিন ক্ষমা পাবে না, ওই 24কে যারা 71-এর সাথে মিল করতে চায়, অথচ যারা বলে যে শেখ হাসিনা 71-এর চেয়েও খারাপ কাজ করেছে, তারা হলো বাঙালি জাতির বিশ্বাসঘাতক। তারা মুক্তিযুদ্ধকে অস্বীকার করতে চায়, মুক্তিযুদ্ধকে ছোট করে দেখাতে চায়, মুক্তিযুদ্ধকে অপমান করতে চায়। দিন কিন্তু এসে পড়বে, আমি বাঁচবো কিনা জানি না, কিন্তু আমার মনে হয় আমার মৃত্যুর আগেই এদের সেই অধঃপতিত অবস্থা আমি দেখতে পারবো। যখন সেই আসিফ নজরুলরা, আমি যদি বেঁচে থাকি, আমাদের মতো লোকদের পায়ে পড়বে, আইসা পায়ে পড়তে হবে এইসব কথা বলার জন্য। তাদেরকে সারা দেশবাসীর কাছে হাত জোর করে শুধু বললে হবে না, সাষ্টাঙ্গে মাটিতে নাক ঘষা দিয়ে ক্ষমা চাইতে হবে। কাজেই আমি তার এই কথার শুধু প্রতিবাদ করি না, আমি ঘৃণা প্রকাশ করছি এবং আসিফ নজরুলকে আমি হুঁশিয়ার করছি, তুমি কিন্তু ইউনিভার্সিটির প্রফেসর। আমি তোমাকে আজকে থেকে তুমিই বললাম, যেহেতু তুমি মুক্তিযুদ্ধকে ছোট করে কথা বলেছো, আমি সেই কারণে বলছি মন্ত্রী হতে পারো। এক সময় বলেছিলাম মন্ত্রী হইলে নাকি তুমি বাংলাদেশকে সোনার দেশ বানায় দিবা। এখন দেখছি চোরদের নেতা হিসাবে, দুর্বৃত্তদের নেতা হিসাবে, ডাকাতদের চাঁদাবাজদের নেতা হিসাবে অনেক কিছু করছো দেশটাকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়ার জন্য। কাজে এদের মতো নর পশুদের কথায় মনে খুব কষ্ট হলেও আমি অবাক হই না। আমি এইসব কথার তীব্র নিন্দা প্রকাশ করছি এবং তাদেরকে বলছি সাধু সাবধান। একদিন ওবায়দুল কাদেরকে বলেছিলাম 3 বার সাধু সাবধান। আজকের আসিফ নজরুলদেরকে বলতে চাই সাধু সাবধান। বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে যারা কথা বলবে তারা এই দেশের মানুষ হিসাবে পরিগণিত হবে না। তিনি অবশ্য পরে দুঃখ প্রকাশ করেছেন তার এই বক্তব্যের জন্য। আচ্ছা, মানুষ জুতা পিটা করিয়া পরে দুঃখ প্রকাশ করবে একদিন। এদেশের মুক্তিকামী মানুষ একদিন যারা এইসব তাদেরকে জুতা পিটা করিয়া পরে বলবে সরি বলে ফেলবে, করবে জুতা পিটা। আরেকটা ভিন্ন প্রসঙ্গে যেতে চাই আপনার কাছে। আপনি গত কয়েক মাস ধরেই সবাইকে সাবধান করছেন, নট যে শুধু দেশের মানুষকে, আপনি সরকারকেও সাবধান করছেন, পরামর্শ দিচ্ছেন যে মানে সরে যাও, নির্বাচন দিয়ে সরে যাও। কিন্তু মোটামুটি চারপাশে যেটা চাওয়ার হচ্ছে যে তারা মানে সরার ব্যাপারটা হয়তো আর মানে রাখতে চাচ্ছেন কিনা এই প্রশ্ন উঠেছে। আজকে আমি আপনাকে একটু আগেও বলছিলাম যে আপনি যে কথাটা এতদিন বলেছেন সেই কথাই সুশীল সমাজ শক্তভাবে বলছে যে এই সরকারের সময় শেষ, চলে যাওয়া উচিত, তাদের নিরাপদ এক্সিট খোঁজা উচিত। ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের রেফারেন্স দিচ্ছি আমরা বারবারই, তিনি একটা বিএনপি আয়োজিত একটা অনুষ্ঠানে বলেছেন। আপনার কি মনে হয় এই যে এখন দিনকে দিন প্রতিটা দিন যাচ্ছে নতুন নতুন জটিলতা, আপনি দেখেছেন যে এই যে জুলাই সনদ একটা, সেটা নিয়ে এতদিন ধরে বলা হলো যে জুলাই সনদ না হলে ইলেকশন হবে না। এখন জুলাই সনদের খসড়া দেওয়া হলো, জামাত এবং এনসিপি বললো আমরা এটা মানি না, বিএনপি যদিও বলছে মানি। কোন দিক যাচ্ছে দেশ? শেষ পরিণতি কিসের অপেক্ষা করছে জনাব ফজলুর রহমান? আমি প্রথম আপনার প্রশ্নের উত্তরে নিজের উপর একটা দোষ চাপাচ্ছি, নিজেকে দোষী সাব্যস্ত করছি। এই কারণে যে আমি বিএনপি, এই বিএনপি দল হিসাবে বাংলাদেশে এখন যে অবস্থানে আছে, বিএনপি যদি খালি আঙ্গুলটা সোজা করে বলতে পারতো যে এনাফ ইজ এনাফ, কবে ইলেকশন দিবা ঠিকঠাক করে বলো,
কবে দিবা ডেট ঘোষণা করো, তা না হলে বিদায় হও। তাইলে এত কিছু প্রশ্নের উত্তর আমাদেরকে দিতে হতো না। কিন্তু আমার কাছে সবসময় মনে হচ্ছে বিএনপির রাজনৈতিক কৌশলে কোথায় যেন একটা কি রয়ে গেছে। দ্রুত ক্ষমতা বা রাষ্ট্র ক্ষমতা বা দ্রুত নির্বাচনের আশায় বিএনপি এত কিছু স্যাক্রিফাইস করতেছে, যে স্যাক্রিফাইসের মধ্যে রাজনৈতিক চরিত্রগত স্যাক্রিফাইস অনেক ভাবে মানুষের কাছে ধরা পড়তেছে বলে আমার মনে হয়। বিএনপি রিয়েল প্রশ্নে, জাতির প্রশ্নে, জাতীয় স্বার্থের প্রশ্নে এত বেশি ধৈর্যশীল হওয়া উচিত হয় কিনা আমি জানি না। কারণ বিএনপি এত বেশি ধৈর্যের পরিচয় দিচ্ছে যে নিজে খুব বেশি দোষ না করেও পৃথিবীর সমস্ত দোষ মাথা পেতে নিচ্ছে। যারা ডাকাত এরা বিএনপিতে বলতেছে চাঁদাবাজ, যারা দেশ লুট করছে এরা বিএনপিকে বলছে দুই সাপের এক বিষ নৌকার ধানের শেষ। এইটা বিএনপি মাথা পেতে নিচ্ছে বলে আমার মনে হয়। সেই বিএনপি আজকে এত কিছু কম্প্রোমাইজ করার পরেও যখন জুলাই সনদ তারাই মানতে চায় না, 24 ঘন্টার মধ্যে বলা উচিত দূর হোক, দূর হোক। আর যদি গণতন্ত্র মানো ইলেকশনে আসো। আজকেও দেখলাম জামাতের আমির বলেছে এই ছাড়া সেই ছাড়া সংস্কার ছাড়া পিয়ার ছাড়া ইলেকশন হইলে কোনো লাভ হবে না। জামাতের আমির এই কথা বলেছে। এরা এইসব বাহানা করে সমস্ত এই দেশ থেকে যেটা খেলা হচ্ছে। আমি জুলাই মাস আজ থেকে 1 বছর আগে নিজের জীবনে রিস্ক নিয়েছিলাম। বউকে বলছিলাম তুমি বিধবা হইবা, সন্তানদেরকে বলছিলাম তোমরা এতিম হইবা। আমি হাসিনা সরকারের বিরুদ্ধে শেষ ফাইট করতেছি, জীবন অথবা মৃত্যু পর্যন্ত সপ্তকের মতো হাসিনার পতন না হওয়া বন্ধ করব। আমি যদি মরে যাই তোমরা বেঁচে থাকার চেষ্টা করবে, কোনোভাবে বাড়িঘর ছেড়ে দিয়ে গ্রামে চলে যাইবা। সেই আমি ফজলুর রহমান বলতেছি। আমি যেন নিজেকে আজকে মহাপাপী মনে হয় এইসব দুর্বৃত্তদেরকে জন্য তাদের হাজার হাজার কোটি টাকা তৈরি করে দেওয়ার জন্য আর আজীবন ক্ষমতায় থাকার জন্য এইসব দুর্বৃত্তরা নানা ধরনের বাহানা করিয়া এই দেশের গণতন্ত্রকে হত্যা করতেছে, এই দেশের মনুষ্যত্বকে হত্যা করতেছে, এই দেশের বিবেককে হত্যা করতেছে, এই দেশের শিক্ষা থেকে ধরে মনুষ্যত্ব সবকিছুকে হত্যা করে দিচ্ছে তারা। মিথ্যাবাদী চোর। একটা মিটিং এ 10টা লোক হয় না, 900 পুলিশ গাজীপুরে তাদেরকে পাহারা দেয়। এরা কোন মহারাজের ছেলে? ফকিন্নির ছেলেদেরকে এইভাবে পাহারা দিতে হবে? ফকিন্নির ছেলেরা মহারাজার ছেলের মতো পাহারা দিতে হবে এদেরকে? এদেশে আর্মি পুলিশের আর কোনো কাজ নাই? আর্মি পুলিশকে একদিন জবাবদিহি করতে হবে এইসব দুষ্কর্ম যারা করে তাদেরকে পাহারা দেওয়ার অপরাধে। কাজে আমি আজকে খুব ক্লিয়ারলি বলতে চাই আপনার কাছে, যারা ওইসব সনদ টনদ কিছু না, জুলাই সনদ হোক আর আগস্ট সনদ হোক, যত সনদই হোক, এদের মতো চোর ডাকাত বকবাজ লুটেরা হাইজাকার দুর্বৃত্ত তাদের সনদ দিয়ে কোনো কাজ হবে না। এরা নিজেরাই অমানুষ, নরপশু, নরাধম। এদের কিসের আবার সনদ? এরা কি কবে পলিটিক্স করছে? কে পলিটিক্স করছে এই দেশে? আমি খুব ক্লিয়ারলি দ্রুত
ইলেকশন হবে, যে দল মেজরিটি হবে সে দেশ চালাবে, সে সংস্কার করবে। আর প্রত্যেক দিন আলী রিয়াজের মতো একটা মার্কিন ষড়যন্ত্রকারী নাগরিকের কথা বড় বড় পত্রিকাতে দেখতে হবে, খুব খারাপ কিন্তু ওইটা বলবে ওইটা বলবে। আর বিএনপি মিনমিন মিনমিন মিনমিন, একদিন গরম কথা বলবে মহাসচিব, আরেকদিন দেখা যাবে ঠান্ডা পানিপাতের মতো কথা বলতেছে। বিএনপির কাছ থেকে মানুষ এটা শুনতে চায় না, বিএনপির মহাসচিবের কাছ থেকে, বিএনপির স্থায়ী কমিটির সদস্যদের কাছ থেকে এইসব শুনতে চায় না। দিস ইজ নট এ পার্লামেন্ট যে একটু বাইরে আসলাম অভিমান করিয়া আবার ওখানে গেলাম, এই রংডং দেখতে চায় না মানুষ বিএনপির কাছ থেকে। রংডং বাদ দেন, বিএনপি রাস্তায় নামেন। রাস্তায় না নামলে আমি একটা কথা খুব ক্লিয়ার বলি, বিএনপি কে জনপ্রিয়তা চিরদিন কারো থাকে না, একজনের পকেট থেকে হাঁটতে হাঁটতে জনপ্রিয়তা অন্যজনের পকেটে চলে যায়। এটা যারা বিশ্বাস না করে তারা ইতিহাস জানে না, তারা রাজনীতি জানে না। কাজে বিএনপি কে বলবো সাবধান, সাবধান। মিটমাট করে কম্প্রোমাইজ করে পলিটিক্স যদি করতে চান তাহলে সেই পলিটিক্স কিছুদিনের জন্য পাওয়ারে যাইতে পারবেন, কিন্তু সেই পাওয়ার হবে বনি সদরের পাওয়ার, ইরানের ৭৯ সনের বনি সদরের মতো ১.৫ বছর পরে লাত্তি মারিয়া বাইক করে দিব, আর জীবনে আসতে পারবেন। এটা হলো আমার কথা। ইলেকশন হতেই হবে, বিএনপি কে সঠিক দায়িত্ব নিয়ে কাজ করতে। আমি সবশেষ এসে একটা বিষয় আপনার একটু নজর আশা করবো। সরকার ১ বছর পূর্ণ হতে যাচ্ছে, আর মাত্র ২-৪-৫ দিন ৫-৭ দিন দেরি আছে। এই ১ বছরে সরকারের সফলতা ব্যর্থতাও যদি না বলি, যে এই সরকারটা কেমন চললো, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে একজন মানুষ, একটা ব্যক্তিত্ব, সেটা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বৈধ অবৈধ যে কোনো যে সরকারের স্টিয়ারিং এ তিনি গত কিছুদিন ধরে দেখবেন যে এই যে নির্বাচন কবে, সংকট টঙ্কট, এগুলো নিয়ে উনি কিছু বলেন না। একটা ঝামেলা লাগলে দলগুলাকে ডেকে বলতেছে তোমরা ঐক্য করো, এবং ওনারা অনুবীক্ষণ যন্ত্র দিয়ে যে কোনো দেশের অন্য কোনো প্রবলেম হইলো তারা আওয়ামী লীগ খোঁজে। কিন্তু ডক্টর ইউনূস চুপ করে আছেন, উনি সমাধানের কথা উনি কিছু বলেন। আপনাদেরকে ঐক্যবদ্ধ হতে বলে, মানুষকে ঐক্যবদ্ধ হতে বলে, ফেসিবাদ খোঁজে। তো আমি যদি এটাকে মূল্যায়ন করতে বলি, এই ১ বছর ওনাকে যা দেখলেন, আপনি কিভাবে মূল্যায়ন করবেন? এটুক জেনে আজকে আমরা শেষ করতে চাই। অ্যাডভোকেট ফজলুর রহমান। জনাব ইউনূস কোন মানুষ এটা আমার মনে হয় না। আগে মনে হয়তো উনি খুব বড় মাপের মানুষ, ১০ জন প্রধানমন্ত্রীর চেয়ে উঁচু মানুষ। এই কথাটি বোধহয় আমার সঠিক ছিল বলে এখন আর মনে করি না। আমি জনাব ইউনূস কোন মানুষ না, হয় উনি মহামানুষ, না হলে দুইটার যে কোনো একটা। তাহলে দেশে যা ঘটছে উনার মুখ থেকে সঠিক কোনো কথা এখন পর্যন্ত শুনি না। কালকে আমার মনে হয়েছে এটা কি দেশ, এটা কি দেশ? একটা মায়ের ছেলে হারিয়ে গেছে, না মরে গেছে, না পড়ে গেছে। সেই মাইলস্টোন স্কুলে এখনো ৬৭ জন ছেলের খোঁজ পাওয়া যায় না, এরা কোথায় আছে? ইউনূস সাহেব কোনো কথা বলেন না। উনি কি মানুষ? উনার মধ্যে মনুষ্যত্ব বিবেক আছে? হ্যাঁ, উনি মন্ত্রিসভার মিটিং এ বসা কমলার জুস খায়া হাসি দেন। কাজে ওনাকে আমার মনে হয়েছে যে কোনো সুখ কোনো দুঃখ ওনাকে স্পর্শ করে না, উনি মহামানুষ, তা না হইলে উনি শয়তান। আমার কাছে মনে হয় ইউনূস সাহেবের অধীনে বাংলাদেশের কোনো কাজ নাই। ইউনূস সাহেবের বাংলাদেশ নিয়ে কোনো কাজ নাই। এনাফ ইজ এনাফ, আমি কথাটা বললাম। ইউনূস সাহেব যদি ইলেকশন দিতে পারে দিবে, না দিস টাইম হি শুড লিভ দি পাওয়ার, লিভ দি গভর্নমেন্ট। মানুষ আছে এই দেশে, দেশ চালানোর মতো বহু মানুষ আছে, বহু মানুষ আছে। আঙ্গুলের ইশারায় দেশ চলবে,
ইলেকশন হবে, যে ইলেকশনে মানুষ প্রশ্ন তুলতে পারবে না যে এটা একটা নিরপেক্ষ ইলেকশন হয় না, ইউনূস সাহেবকে এটা ছেড়ে দিতে হবে। আর ইউনূস সাহেব যে এখন যেটা করতেছে, উনি চক্রান্তের খেলায় যুক্ত এবং সমস্ত চক্রান্তকারীরা দেশে বিদেশে উনার সাথে আছে। আমরা জানি না আর কত রক্তপাত হলে মানুষের মধ্যে আর কত সর্বনাশ হলে দেশে এইসব দুর্বৃত্তরা যারা নেতৃত্বের নামে সারা দেশব্যাপী লুণ্ঠন করতেছে, চাঁদাবাজি ধান্দাবাজি সব করতেছে, ব্যাংক লুট করতেছে, যারা সিলেটের সমস্ত ব্যবসা লুট করিয়া, হাউজিং ব্যবসা লুট করে শত শত কোটি টাকার মালিক হইয়া এই চোর ডাকাইতের দল ধর্ম ব্যবসার নামে ঈদের সময় গ্রামে গ্রামে বিনা পয়সায় গরু বিলি করে, সেই সব লোকেরা আবার বিএনপি কে বলে করাপ্টেড, দুর্নীতিবাজ। ওই থেকে কবে সত্য বেরিয়ে আসবে, আসল সত্য? যাদের কিছুই নাই, প্রত্যেকের বাড়িতে দালান আছে, আর বলে আল্লাহ আমাকে দিছে। অনেকটাই জানি ভিক্ষুক ছিল, জামাত ইসলাম করে বিল্ডিং, প্রত্যেক বাড়িতে বিল্ডিং। তারা সব জামাতের নেতা, টুপি মাথায় দিয়া, সাদা পোশাক পরিয়া, পাঞ্জাবি পাজামা পরিয়া, যে কারণে নাম দিছে জামাতে ইসলাম। অনেকে বলে তার নাম নাকি জামাতে ইসলাম, মানে শুধু জামার মধ্যে ইসলাম আছে, আর তা না হলে তাদের কিচ্ছু নাই। তারা সব লুট করতেছে বাংলাদেশে। আমার কথাটা কি আপনাকে বুঝাতে পারি? অর্থ জামাতে ইসলাম মানে শুধু জামাটা দেখলে মনে হয় যে ইসলামী পোশাক, জামাতে ইসলাম। তারা এই দেশটাকে সর্বনাশ করতেছে, এই দেশটাকে সরকার খুব সাবধান। আমি সব সময় বলি, আমি নাও থাকতে পারি, জামাত যে সর্বনাশ ৭১ করছিল, সে তার চেয়ে ডাবল সর্বনাশ এখন বাংলাদেশের জামাত করতেছে। ইলেকশন করলে ৫% ভোট পাইব না, ইলেকশন করলে জামাত বাজেয়াপ্ত হবে ৯০% ক্যান্ডিডেটের। সেই কারণে ইলেকশনে যাইতে চায় না নির্লজ্জ যারা বলে ৩০ লাখ লোকের মিটিং হয়েছে, ইলেকশনে গিয়ে দেখেন তো ৩০ লাখ ভোট পান কিনা সারা দেশে। সেই জামাত ইসলাম তারা এখন ফেরত বলছে, কি বলে আমিরে জামাত। শুধু আমিরে জামাত বলে না, ওলিয়া কামেল নিয়ে আরো কি কি বলে, ইচ্ছা কিন্তু বলে দেব সব। প্রত্যেকের আমার ইচ্ছাও বলো তোমরা, দেখি যে ফজলুর রহমান জন্মগ্রহণ করছিল 48 সনে, কোন বাপের ঘরে ছিল, কিভাবে লেখাপড়া করছে, এমপি ছিল, মুক্তিযোদ্ধার কমান্ডার ছিল, অমুক ছিল, তমুক ছিল, নেতা ছিল। ফজলুর রহমানের বাড়ি আছে না, ঘর আছে নাকি? তোমরা যে করে ওলিয়া কামেল, তোমাদের ৬টা বাড়ি কিন্তু আমি দেখাই দেব কিভাবে করছো। এইসব দুর্বৃত্তরা যারা শুধু প্রচারের মধ্য দিয়ে নিজেদেরকে ওলি আল্লাহ প্রতিষ্ঠিত করতে চায়, এদেরকে মুখোশ কিন্তু খুলে দিব। ব্যর্থতা হলো আমার দল বিএনপি, এইখানে ব্যর্থতা। হ্যাঁ, বিএনপিতে ভালো মন্দ মিলে মানুষ আছে, কিন্তু বিএনপি দুর্বৃত্ত না। বিএনপির মধ্যে মায়া আছে, মমতা আছে। বিএনপির মধ্যে মানুষের প্রতি তার টান আছে, ভাই প্রতি ভাই যে মায়া মমতা সবটা আছে। আর অন্যরা শুধু ধর্মের নামে জামাতে ইসলাম, সেই ইসলামের নামে তারা যা করতেছে, ইসলাম ব্যবসার নামে, এর থেকে দেশকে মুক্ত করতে হবে কথাটা। আর ইলেকশনটা দ্রুত হতে হবে, নাহলে দেশ বাঁচবে। খুব ক্লিয়ার কথা। অনেক 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 ধন্যবাদ ও কৃতজ্ঞতা জনাব ফজলুর রহমান। এবং আমরা আপনার সাহসী বক্তব্য এবং সময়ের সাহসী বক্তব্য নিশ্চয়ই একটি ইতিহাস হয়ে থাকবে এই প্রজন্মের প্রতিবাদী, এই প্রজন্মের কাছে। এবং আপনি আপনার মুক্তিযুদ্ধের যে চেতনা, সেটি দিয়ে যে সাহসিকতা এই বয়সে আপনি একটা দৃষ্টান্ত স্থাপন করেছেন, নিশ্চয়ই ইতিহাসে এটি লেখা থাকবে। আমি আবারও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনি কাছে আছে যে বারবার আমি বলছি
জামাতের অবস্থানের, অর্থনৈতিক অবস্থানের কথা। আপনারা যারা সাংবাদিক আছেন তারা দয়া করে বাংলাদেশের অন্যতম সবচেয়ে ধনী জেলা, বিদেশ থেকে যেখানে টাকা আছে এবং যেখানে হাউজিং ব্যবসা হইলেও সবচেয়ে রমরমা, সেই ব্যবসাটা কাদের হাতে এবং তারা কিভাবে করে, হোটেল ব্যবসা, ক্লিনিক ব্যবসা, এগুলো দয়া করে একটু খোঁজ নেন। আমি এমনি বলি না কাউকে ছোট করার জন্য। তারা আবার বলে হ্যাঁ সুই রে ভাই গায়ে কত সেদা, এগুলো খোঁজ নেন। আরো দেখা দিব কে ফকিন্নির পুত আমার বাড়িতে ভাত খায় বড় হইছে, পানি ভাত খায়া সে এখন বাঁচতে গরু বিলায় ঈদের সময়। টাকা নাই, পয়সা নাই, ইনকাম নাই, কে দেয় টাকা জামাত ইসলামকে? কোথেকে আসে? ওই যে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে টাকা আনছে সৌদি আরব থেকে, ইরান থেকে, ইরাক থেকে, মধ্যপ্রাচ্য থেকে গোলাম আজমরা, সেই টাকা লুট করার টাকা, সেই অনুদানের টাকা আজকে বাংলাদেশকে সর্বনাশ করে। জি জি, ধন্যবাদ। আবারও দর্শকদের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।